প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছি কিভাবে একটা বাংলা বাক্য দেখে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনা যায়। এছাড়া সেই সঙ্গে আমরা জেনেছি সিম্পল টেন্স কাকে বলে, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা রূপ, এর সংজ্ঞা এবং অন্যান্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। আমরা সাধারণত গ্রামারের ভাষায় ভার্বের প্রেজেন্ট ফর্মকে B1, পাস্ট ফর্মকে B2 এবং পাস্ট পার্টিসিপলকে B3 বলে থাকি। আমরা সকলেই জানি ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম B1, পাস্ট ফর্ম B2 এবং পাস্ট পার্টিসিপল ফর্ম B3। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সর্বদাই B1 বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবার আলোচনায় আসি আমরা যে কখন আমাদের ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, বিশেষ করে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। আমরা জানি যে আমাদের ইংরেজি গ্রামারে তিন প্রকারের পার্সন আছে। সেগুলো হলো নাম্বার 1 ফার্স্ট পার্সন, নাম্বার 2 সেকেন্ড পার্সন, নাম্বার 3 থার্ড পার্সন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি আবারও বলছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ তৃতীয় ব্যক্তি একজন। সেগুলো হচ্ছে, এক কথা যদি বলি, হি, শি, ইট। এবং যে কোনো নাম এক বা একজন হলে আমরা ধরে নেব সেটাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, বিশেষ করে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা ইংরেজি বাক্য গঠন শিখব। তো আমি যদি বলি আমি প্রতিদিন বই পড়ি, তো বাক্যটা হচ্ছে একটা সাধারণ কাজ এবং এই বাংলা বাক্যের ক্রিয়াপদটি হচ্ছে পড়ি, এর সাথে আমাদের পর যোগ ই, অর্থাৎ ই বর্ণটা যুক্ত আছে। সুতরাং এটা প্রমাণিত হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই বাক্যটিকে যদি আমি এখন ইংরেজিতে অনুবাদ করি তাহলে কি হবে? তো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কে বই পড়ে, আমি বই পড়ি। তাহলে আমি লিখব এখানে আই, তাহলে সাবজেক্ট লিখলাম আই। এরপরে আসার কথা আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই বাংলা বাক্যে আমার ভার্ব হচ্ছে পড়ি, তাহলে পড়া হচ্ছে রিড, তাহলে আমি পড়ি, আই রিড। এবার অবজেক্ট আনি আমরা, আমি কি পড়ি? বই পড়ি, তাহলে হবে কি বুকস। এবং এরপর আমরা যদি এক্সটেনশন বা অতিরিক্ত বিষয়টা বলি, সেটা হচ্ছে কখন পড়ি? প্রতিদিন বা প্রত্যহ, তাহলে সেটা হবে কি এভরিডে। তাহলে সেন্টেন্সটাতে আমি পেয়ে যাচ্ছি আমি বই পড়ি, অর্থাৎ আই রিড বুকস। তাহলে আই সাবজেক্ট, রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বুক এটা হচ্ছে অবজেক্ট এবং এভরিডে
এটা হচ্ছে আমার এক্সটেনশন। সাধারণত সেন্টেন্সের শেষে এক্সটেনশন হিসাবে সাধারণত অ্যাডভার্ব অফ টাইম আর অ্যাডভার্ব অফ প্লেস এগুলোই বসে, নর্মালি অ্যাডভার্ব বসে। তো এই সেন্টেন্সটাকে যদি আমি আবার বলি, সে বই পড়ে, তাহলে দেখো এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে সে, অর্থাৎ সে আমরা জানি তাহলে কি থার্ড পারসন, এবং সে একজন, সুতরাং এটা সিঙ্গুলার নাম্বার। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা হবে এরকম, হি অর শি রিডস বুকস এভরিডে। সে প্রতিদিন বই পড়ে। হি অর শি রিডস বুকস এভরিডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার জানবো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, আর সেই নেগেটিভ সেন্টেন্স বা নেতিবাচক বাক্যের স্ট্রাকচার সম্বন্ধে এখন আমরা জানব। তো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটি হলো, প্রথমেই আমাদের সাবজেক্ট বসাতে হবে প্লাস অক্সিলিয়ারি ভার্ব ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস অবজেক্ট অর এক্সটেনশন বসবে। আমি আবারও বলছি, প্রথমেই আমরা বসাবো সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস বি1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এখানে উল্লেখ্য যে আমাদের দুটো অক্সিলিয়ারি ভার্ব আমরা এখানে ব্যবহার করেছি, একটি হলো ডু আর একটি হলো ডাজ। এবার আমরা এর প্রয়োগ জানবো যে কোথায় আমরা ডু ব্যবহার করব আর কোথায় ডাজ ব্যবহার করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি আবারও বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ এক কথা যদি আমরা বলি হি শি ইট, এবং যে কোনো নাম এক বা একজন হয়, তাহলে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তাদের পরে বসবে ডাজ, এবং বাকি সব ক্ষেত্রে ডু বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই নেগেটিভ স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কিছু সেন্টেন্স শিখব। যেমন, আমি ভাত খাই না, তাহলে এই বাক্যটি হবে কি আই ডু নট ইট রাইস, অথবা আই ডোন্ট ইট রাইস। আবার যদি বলা হয় সে নিয়মিত বই পড়ে না, হি ডাজন্ট রিড বুকস রেগুলারলি। তুমি আমাদের বাড়িতে প্রতিদিন আসো না, ইউ ডু নট কাম টু আওয়ার হাউস এভরিডে। তাহলে এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য প্রকাশ করতে হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো, প্রথমেই চলে আসবে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট,
তারপর B1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বসবে অবজেক্ট অর এক্সটেনশন, এবং সবশেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমি আবারও বলছি, ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। এবার আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কয়েকটা বাক্য গঠন শিখি। তুমি কি প্রতিদিন স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল এভরিডে? তিনি কি প্রতিদিন সংবাদপত্র পড়েন? ডাজ হি রিড দ্য নিউজ পেপার এভরিডে? সে কি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে? ডাজ শি লাভ ইউ রিয়েলি? বন্ধুরা, এবার আমরা শিখব নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেতিবাচক প্রশ্নবোধক বাক্য কিভাবে প্রকাশ করতে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এক্ষেত্রে প্রথমেই ডু ডাজ, এক্ষেত্রে প্রথমেই ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর B1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। আমি আবারও বলছি, ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। অথবা এই স্ট্রাকচারটাকে যদি আমরা অন্যভাবে প্রকাশ করি তাহলে হবে ডোন্ট অবলিক ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক অর নোট অফ ইন্টারোগেশন। এবার এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটির কয়েকটা আমরা উদাহরণ জানব। যেমন, সে কি বইটা পড়ে না? ডাজ শি নট রিড দ্য বুক? অথবা ডাজেন্ট শি রিড দ্য বুক? আরেকটা উদাহরণ যদি আমরা বলি, সেটা এরকম হতে পারে, তোমরা কি প্রতিদিন কলেজে যাও না? ডু ইউ নট গো টু কলেজ এভরিডে? অর ডোন্ট ইউ গো টু কলেজ এভরিডে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা স্ট্রাকচার ব্যবহার করে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট টেন্সের মাধ্যমে যতগুলো সেন্টেন্স আছে আমরা সবগুলো অনায়াসে বলতে পারি। আমাদেরকে শুদ্ধভাবে এবং সুন্দরভাবে স্ট্যান্ডার্ড ইংরেজি বলতে গেলে অথবা লিখতে গেলে আমরা এই টেন্স ব্যবহার করে সেগুলো কিন্তু প্রকাশ করতে পারি। এই জন্য টেন্সটাকে ভালোভাবে এবং সুন্দরভাবে শেখা আবশ্যক। যদি আমরা টেন্সটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসে আমাদের মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারব। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তীতে হয়তো আবার অন্য কোনো পর্বে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।